ভাবি, আল্লাহর দোহাই লাগে, তুমি 5 মিনিট আমাদের কথাটা একটু শোনো। ঝাঁকায় নাফিয়া, হাত কামড়ায়, উন্মাদের মতো চেঁচায়। কি শুনবো? শাওকি, তুই শুনেছিস ওসব? ওই মেয়েটার কথা শুনেছিস? তোর ভাই হয়তো ওই সন্ধ্যাতেও আমাকে ভালোবাসার কথা বলে কল কেটেছিল, কারণ রোজ সন্ধ্যায় তো আমাদের কথা হতো। হয়তো সব সময়ের মতো জানতেও চেয়েছিল আমি নামাজ পড়েছি কিনা। আমি নামাজ পড়ি এটা তোর ভাইয়ের কাছে খুব খুশির একটা ব্যাপার ছিল, সন্তুষ্টির ব্যাপার ছিল। তারপর রাতে গিয়ে সে কি করে পারলো আরেকটা মেয়ের শরীর ছুঁতে তার বাড়িতে গিয়ে? ওকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসলাম, ও কেন আমাকে ঠকালো? ঠকাবেই যখন, ও কেন আমাকে বুঝিয়েছিল ও আমাকে ভালোবাসে? অবহেলা করত, শুরুতেই লাথি মেরে বের করে দিত। শাওকি, তোর ভাই আমাকে বাচ্চা দিতে চায়নি, জানিস? ওই মেয়েটার কোল ভরাবে বলে আমাকে বাচ্চা দিতে চায়নি। শাওকি, আমি মরে যাব মনে হচ্ছে, আমি বাঁচবো কি করে? আল্লাহ, আমি এখনো মরছি না কেন? শাওকি, আত্মহত্যা হারাম কেন? আমাদের জন্য একটুও ছাড় নেই। সাউকি এবার নাফিয়াকে ছেড়ে ওর পাশে চুপ করে বসে থাকে। সাদ কথা হারিয়ে নাফিয়াকে দেখেই যাচ্ছিল। হঠাৎ ঘোর কাটতেই হাতের ফোনটা তুলে নেয়, কানে নির্লিপ্ত গলায় বলে, আমার বাড়িতে আসেন আব্বু, আম্মুকে নিয়ে। ভাবি এখানে, আপাতত ও বাড়িতে যাওয়ার দরকার নেই ভাবির, আপনারা আসেন। তালুকদার ম্যানশনের গেটে ঝুলছে বিরাট তালা। দিকবিদিক হারিয়ে অসীম শেষ রাতে শাহনাজ, নিসার, সিমিনকে নিয়ে ছুটতে ছুটতে যান আমতলার পাড়ের বাসাটিতে। গিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অসীম অটল। নাফিয়া মেঝেতে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে মেঝেতেই বসে আছে সাদ, সাউকি। ওরা পারেনি কিছু বলতে। নাফিয়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওদের জানা নেই। শাহনাজ গিয়ে এবার রাগে ফেটে পড়ল। এবার গিয়ে একদম নাফিয়ার মুখোমুখি বসে ওর কাঁধ ঝাঁকিয়ে ধমকালো, এখন কাঁদছিস কেন আহাম্মক? কতবার তোর আব্বা আর আমি বলেছি, যা ওর কাছে গিয়ে থাক, এখানে এত থাকিস না। 1.5 বছর আগে এমন কিছু ছিল না। কেন আমাদের কথা তখন শুনিসনি? এখন এভাবে কাঁদবি কেন? তখন না বড় বড় কথা বললি, এখন কাঁদবি কেন? নিশা শাশুড়িকে শান্ত করতে যায়। সিমিন গিয়ে মামির হাত সরিয়ে আনে নাফিয়ার কাছ থেকে। শাহনাজের ঘৃণার রাগটা আসলে ওর গর্ভের উপর দেখাচ্ছে নাফিয়াকে, বলে যাচ্ছে, এখন একদম কাঁদবি না। না না, কাঁদবি। আজ শেষবারের মতো কেঁদে ধুয়ে মুছে ঘরে উঠবি তুই। এই চল, ওই বাড়িতে চল। হারামজাদা, পেটে ধরেছি না আমি? এই দায় আমি আমার মাথায় নিলাম। তোর পায়ে ধরছি মা, তুই আমাকে মাফ করে দিয়ে চল আমাদের সাথে। শাহনাজ নিজের গর্ভের প্রতি ঘেন্নায় সত্যি সত্যি হাত বাড়ায় নাফিয়ার পায়ের দিকে। তার মরে যেতে ইচ্ছা করছে। জীবনে সে ঘর করেছে এক বীর পুরুষের, সৎ চরিত্রবান এক লোক, যার জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে হয়নি শাহনাজের। আর শাহনাজ আজন্মই স্বামী ভক্ত এক নারী। স্বামীর বাইরে তার নিজস্ব কোনো দুনিয়া নেই। তাদের দুইয়ের মিলনে একই জন্ম নিল। একটা মেয়েকে একদম নিঃশেষে মারলো জানোয়ারটা। এই লজ্জায় শাহনাজ রাখবে কই? নাফিয়া ঝট করে শাশুড়ির হাত সরিয়ে দেয়। একদম তেলে বেগুনে জ্বলে উঠে পিছায় শাশুড়ির বাড়াবাড়িতে। পরপর আবার নেতিয়ে পড়ে। মরা চোখে শাহনাজের মুখের দিকে চেয়ে বলে, আম্মা, হ্যাঁ মানছি আমি একটা বিরাট ভুল করেছি, হয়তো বোকামি করেছি। তবে একটা কথা বলুন, আপনার ছেলেকে একান্ত আমার করে রাখার জন্য আমার তাকে পাহারা দিয়ে রাখতে হতো কেন? সে বুঝি আমার মায়ের থেকে যেতে পারতো না? আমার তো দূরে থাকলেও ক্ষণে ক্ষণে তার মুখ ভেসে উঠত 2 চোখে। আরেকটা মেয়ে দ্বারস্থ হবার আগে তার 2 চোখে আমার মুখটা কেন ভেসে উঠল না? চাকরিজীবী হাজব্যান্ড ওয়াইফ তো দুজনেই দেশের 2 প্রান্তে থেকেও বছরের পর বছর সংসার করে, ভালোবাসাময় সংসার। তারা বুঝি সবাই পরকীয়া করে? জবাব দিন তো আম্মা। শাহনাজ জবাব দেন না, শাড়ির আঁচলে চোখ মুছে। নাফিয়া হঠাৎ গুটিয়ে গিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। ঘুরে গিয়ে তাকায় ওখানে জমায়েত প্রত্যেকের দিকে। বিধ্বস্ত গুড়িয়ে এগিয়ে ধুলো হওয়া নাফিয়া অল্প হাসতে চায়, চোখ মুছে নেয়। ওর এই যন্ত্রণার উচিত এখন একটু ফিকে হওয়া। এই মানুষগুলোকে দেখে কিন্তু হচ্ছে না। ওই মানুষগুলোর চেহারা তো ওই জানোয়ারটারই দেখতে পাচ্ছে। হঠাৎ হঠাৎ ওই জানোয়ারটার ঘ্রাণ আসছে এদের থেকে। এরা ওর পরিবারের তো, তাই। নাফিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু এসব কথা এদের বলে এদের কষ্ট দিতে চায় না নাফিয়া। এখন একটু একা থাকা ব্যতীত তার কিছু চাওয়ার নেই। বড় বড় শ্বাস নিল নাফিয়া বুক ফুলিয়ে। নিজেকে এবার চূড়ান্ত রকমের শক্ত দেখানোর ভান করছে। সহজ গলায় বলছে, আম্মা, খিদে পেয়েছে, যাব না ও বাড়িতে। নিসা, তুই একটু চাল ডাল ফুটিয়ে এনে দে। আর আপনারা সবাই বাইরের ঘরে গিয়ে বসেন, আলো বড় অসহ্য লাগে।
বলতে বলতে নাফিয়া উঠল, উঠে এই ঘরের বিছানাতে শুয়ে পড়ল সহজ ভঙ্গিতে, একদম সহজ ভঙ্গিতে। অবিশ্বাস্য হলেও সবাই একটু করে শ্বাস নেয় স্বস্তির। অসীম তালুকদার নিজে তৎপর হয়ে ওঠেন, পাগলের মতো বিড়বিড় করে সাদকে বলেন, এই সকালে আমাকে উকিলের কাছে নিয়ে যাবে? আচ্ছা শোনো, এত বড় মেয়েকে দত্তক নেওয়া যায়? তুমি কি করে জানবে? তোমার এই ব্যাপারে জ্ঞান নেই। এই একজন আলেমের সাথে কথা বলবে? ঠিক নেই। তবু বাবার পাগলামি দেখে সাদ মলিন হাসে, এসে হাত ধরে বাইরের ঘরে নিতে নিতে বলে, আচ্ছা সকাল হোক, আপনি চুপ থাকেন, এত প্যানিক হয়েন না। ভাবি একাই যথেষ্ট নিজেকে সামলাতে। চেনেন তাকে আপনি, 6 বছর ধরে দেখছেন। অসীম একটু শান্ত হলেন সাদের এই কথায়। হ্যাঁ, 6 বছর ধরে দেখছে নাফিয়াকে, ফুলের ন্যায় তুলতুলে যার মন, কিন্তু অবিশ্বাস্য পর্যায়ের প্রতিবাদী। নিজের প্রতি কোনো জুলুম অন্তত এই মেয়ে করবে না। এই মেয়ে যা করবে নিজের ভালোর জন্য করবে, আর অসীম সাথ দেবে তাতে। চাল ডাল ফুটিয়েছে শাহনাজ অসুস্থ হাতে, ভঙ্গুর মন নিয়ে খিচুড়িতে ঘি ছিটিয়ে দিতে দিতে কাপা গলায় বসার ঘরে বসে থাকা সকলকে বলে, আপনারাও বসুন, খেতে হবে সবাইকে। শিমিন, গিয়ে নাফিয়াকে তোল, দেখ ঘুমিয়ে পড়ল কিনা। সাদ, ঘরে মাথা ব্যথার ঔষধ আছে, আর একটা ঘুমের ঔষধ। খাওয়ার পরে ওকে দিস, একটু ঘুম পাড়িয়ে রাখবো। এর মাঝে নিসা বিকট চিৎকার দিয়ে উঠে, পরপর সিমিন কাঁদে। শাহনাজ ভেবাচাকা খেয়ে খুন্তি ফেলে ছুটে যায় ওর ঘরে। গিয়ে থমকে দাঁড়িয়ে থাকে শাহনাজ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বিছানার দিকে। নাফিয়ার মাথার কাছে বিমূঢ় হয়ে বসে আছে অসীম। নিশা নাফিয়ার মাথাটা কোলে উঠিয়ে কাঁদছে, মুখ থেকে ফেনা বেরিয়েছে, মেয়েটার চোখ বুজে আছে, শরীরটা একদম ছেড়ে দেওয়া, এলোমেলো শাড়ি। সিমিন কাঁথা টেনে ঢেকে দিতে ব্যস্ত, সাত পাগলের মতো কাউকে কল করে যাচ্ছে। শাহনাজ এই দৃশ্য নিতে পারলেন না, ছুটে গিয়ে ধরলেন নাফিয়ার হাত, চেঁচিয়ে উঠলেন বুক ফাটিয়ে, ওরে মা, আমরা ছিলাম তো, তুই কি দেখতেও পাস না? সাদ অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছে। সাউকি মাকে ধমকে ওঠে, আল্লাহ আল্লাহ করেছে বইকি সকলে। এ যাত্রায় আল্লাহ ওদের প্রার্থনা নিয়েছেন। এমার্জেন্সি ওয়ার্ড থেকে 3 জন ডাক্তার উঠে এসে দেখে জলদি জলদি ব্যবস্থা দিয়ে শিফট করেছেন স্পেশাল কেয়ার ইউনিটে। বিগত 30 মিনিট ওদের সবার উপর দিয়ে বয়ে গিয়েছে ঘোর কালবৈশাখী ঝড়। ঝড় যখন থেমেছে, দেখা গেল অসীম আর শাহনাজ জ্ঞান বুদ্ধি হারিয়ে পুত্রবধূর শোকে হসপিটালের বেঞ্চ রেখে মেঝেতে বসে আছে পাগলের মতো। সাউকি এবার কাউকে সামাল দিতে পারছে না। ওরা সবাইকে যার যার মতো করে ছেড়ে দিয়ে ডাক্তারদের কাছে ছোটাছুটি করতে ব্যস্ত। হসপিটালে সব ডাক্তার প্রায় থিতি আছে 2 ভাইয়ের পাগলামি ভরা হম্বিতম্বিতে। আসলে মানুষটা সম্পর্কে ভাবি হলেও মায়া তো 6 বছরের। ওদের জীবনে মায়ের পরে এক শুদ্ধ নারী সত্তা, তার অসম্মানে ওদের কলিজা পুড়বে না? এমন কুশিক্ষা অসীম তালুকদার হয়তো এই ছেলে দুটোকে দেননি। নিশা আর সিমিন এক কোণে বসে আছে, সিমিন কাঁদছে। ওর বয়সন্ধি থেকে 6 বছর ওকে বড় করেছে ভাবি। মানুষটার কিছু হলে ওর জীবনে অনেক কিছুই নাই হয়ে থাকবে। ভীষণ কষ্টে কিছুক্ষণ পরপর নিসাকে ধরে কাঁদছে। এর মাঝে ওয়েটিং রুমে ব্যস্ত পায়ে ঢুকলো গাইনোকোলজিস্ট ডক্টর কাশফিয়া। একটু জোর গলায় বলল, আচ্ছা, এইমাত্র অ্যাডমিট মিসেস নাফিসার ইবনাতাসের বাড়ির লোক কে? সাউকি ছুটে এলো। অসীম তালুকদার উঠে দাঁড়ায়, ধরা গলায় বলে, আমি আমার কি হন? বাবা। তার স্বামী নেই, সে কোথায়? অসীম তালুকদার একটু থেমে নির্লিপ্ত গলায় জবাব দিলেন। নেই, মারা গেছেন। কাশফিয়া বেশ আহত হলেন, বললেন, ওহ আল্লাহ, কখন? আজই। ভীষণ রকমের মর্মাহত কাশফিয়া বললেন, ইস, বাচ্চা দেখতে মেয়েটাকে, সেজন্যই বুঝি স্বামীর শোকে মাইল্ড স্ট্রোক করেছে। সো প্যানিক। আমার ভীষণ খারাপ লাগছে আসলে। আই এম সো সরি। কিন্তু শুনুন একটা বিষয়, সরি, আপনারা কি জানতেন কি? তার গর্ভে 2 সপ্তাহে একটি ভ্রূণ ছিল। আনফরচুনেটলি সেটা নষ্ট হয়ে যায়। শি ইজ লাস্টেস্ট চাইল্ড। স্ট্রোকের কারণগুলি স্পষ্ট ছিল, তবে এই যাত্রায় সব বিপদে উতরেছে আপনাদের উপস্থিত বুদ্ধির দরুন। তাড়াহুড়ো করে যে আগে ডক্টর কল করেছিলেন সেটা ভালো হয়েছে, তবে এটা হেলা করলে চলবে না, কোনো বিষয় না। কিন্তু ভবিষ্যতে কিছু ঘটনার সম্ভাবনা থেকে যায়। খুব রিস্ক নিয়ে চলাফেরা করতে হয় একবার প্যানিক অ্যাটাকের পেশেন্টদের। তাকে দেখে শুনে রাখবেন। আর হ্যাঁ, বাচ্চার ব্যাপারে অবগত করলাম, আমরা ধীরে ধীরে ব্যবস্থা নেব। এই অবস্থায় এই ট্রিটমেন্ট করাটা খুবই রিস্ক। আগে একটু স্টেবলিশড হোক। শাহনাজ দরদর করে কাঁদছেন, বুকে হাত চেপে। এ কান্না ফুরাবার নয়, মনে হচ্ছে তার মৃত্যু আজ কাঁদতে কাঁদতেই হয়ে যাবে।
আল্লাহর ইচ্ছে বুঝি এটাই। অসীম কথা বলছে না, সে তার অনাগত নাতি নাতনিকে হারিয়ে ফেলেছেন, যাদের অপেক্ষায় সে উতলা ছিলেন। শাহনাজের কাছে গিয়ে প্রায়ই যে নিচু গলায় বলতেন, ওদের সাথে কি তোমার কথা হয়? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে বলো? আমার বুঝি দাদা হতে মন চায় না? এখন সুস্থ সবল আছি, এরপর অসুস্থ হয়ে বিছানায় নিলে নাতি নাতনি নিয়ে তো আনন্দ করতে পারবো না। আর ওদের বোঝাও। সে নাকি দাদা হতে যাচ্ছিলেন। খুবই ভয়ঙ্কর নির্মম বিধিলিপি তাকে সেই সুযোগ দেননি। এই খবরটা শোনার পর থেকে আর কোনো কথা বলছেন না তিনি। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, অনিমেষ চেয়ে আছে। মাস্কের আড়ালে আবৃত ডাক্তারদের মুখে কাচ্ছে সিমিন, পাগলের মতো কাচ্ছে। নিসা ধরে রেখে নিজেও কাচ্ছে। সাউকি চুপচাপ একটা গদি ঠেসে বসে পড়ে। সাদ দাঁড়িয়ে আছে অবিচল, শান্ত এবং অটল হয়ে। এতক্ষণ যে অকারণেও ছোটাছুটি করছিল লবি জুড়ে, এখন ভেতর থেকে কোনো তাগিদ আসছে না। শুধু ও বরফ শীতল গলায় বলে, ভাবি কি এসব কথা জানে? আপনারাই ভালো জানবেন, আপনারা ওনার বাড়ির লোক। চোখ মুছে মাথা নাড়ে বড্ড সংকোচ মিশিয়ে ধরা গলায় বলে, না, ভাবি জানতো না। কাল দুপুরেও আমাকে বলেছে বাচ্চার কথা। সে আবার ডক্টরের কাছে যেতে চেয়েছিল। সে নিশ্চয়ই জানলে অমন কথা বলতো না। সাদ এক পলক নিশার দিকে তাকায়, পরপর শ্বাস ফেলে ডক্টর কাশফিয়াকে বলে, তাহলে প্লিজ তাকে না জানিয়ে কিছু পারা গেলে সেসব ট্রিটমেন্ট করুন। আপনাদের কাছে অনুরোধ, এই খবরটা ভাবিকে জানাবেন না। কাশফিয়া অবাক হয়ে ভ্রু কুচকাল। সাদ আবারও বলে, আমরা তার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এইসব কথা বলেছি। আপনি কোঅপারেট করলে ভালো হয়, কৃতজ্ঞতা থাকবো। এবার কাশফিয়া বুঝলেন, মাথা ঝাঁকালেন বিনয়। আপাতত। তবে সে তো মা, তাই না? জানার অধিকার আছে। একটু সুস্থ হলেই জানিয়ে দেবেন। ভাবের জ্ঞান ফিরেছে, কথা বলতে পারবো? একটু কি স্টেবল? না, ডক্টর মিঠুন এসে দেখবেন রাতে, তারপর। তবে চিন্তা করবেন না, সে বিশেষ যত্নেই আছে। কাশফিয়া চলে যেতে সাদ বসে পড়ে, দৃষ্টি নিজের পায়ে। নিস্তব্ধতা ভারী হতে হতে অসহনীয় পর্যায়ে যখন চলে যায়, তখন অসীম বলে ওঠেন, ও মেয়েকে একদম খুন করে ফেলেছে ওই জানোয়ারটা। ওটাকে এই তথ্যটা দেবে। যদি মনুষ্যত্ব বিন্দুমাত্র বেঁচে থাকে তবে আসতে চাইবে এখানে, এবং এলে আমাকে ডাকবে। লাথি মেরে বের করব আমি ওকে। না ঘরের না ঘাটের করে ছাড়বো। ওকে তাপড়ে তাপড়ে মেরে ফেলবো। কপটতা ঘুচিয়ে দেব জানোয়ারটার। অসীম তীব্র ক্ষোভ নিয়ে কথাগুলো বলে রুমাল চাপে নিজের চোখে। একই অসহায়ত্ব, একই লজ্জাময় তার পিতৃত্ব। ঘেন্না ঘেন্না ঘেন্না। অসীমের কথা থামাতে বেজে উঠল সিমিনের ফোনটা সশব্দে। ও ওড়নার কোণে গাল মুছে কলটা রিসিভ করে বুকে পাথর চাপা দিয়ে ওপাশ থেকে প্রতিবেশী খান সিতারা দাদি বলল, হ্যাঁ রে সিমিন রে, তোদের গেটে এত বড় তালা কেন রে সিমিন? দুধওয়ালা দুধ নিয়ে এসে ফিরে গেল। কেউ কি অসুস্থ বাড়িতে? কই তোরা সবাই? সিমিন ঝোঁক গেলে নেয়, শরীর ভেঙে আসছে বলতে গিয়ে। দাদি, বড় ভাবি অসুস্থ। ভাবির স্ট্রোকের মতো হয়েছিল আজ ভোর রাতে। ভাবি প্রেগনেন্ট ছিল, 2 সপ্তাহের ভ্রূণ। বাচ্চাটা নেই। বলেই আবার দুম করে কল কাটে সিমিন। আবারও হাউমাউ করে কাঁদে। ওয়েটিং রুমের দেয়াল কাঁপিয়ে কাঁদে। যেতে যেতে আগন্তুক উকি দেয়, কেউ কি মরেছে এখানে, বা আছে কোনো শোকবার্তা? ওদের দৃষ্টি প্রশ্ন করে যায়। কেউ জবাব দেয় না, শুধু শাহনাজ আর সিমিনের গোঙানি সুরে কান্নাটা বুঝিয়ে দেয় একটা ভয়াবহ রকমের শোকবার্তা আছে। একটা মেয়ে নিঃশেষ হয়ে গিয়েছে তার প্রিয়তম স্বামীর বিশ্বাসঘাতকতায়। মাতৃত্বের প্রথম বেলাতেই সে কোলের ধন হারিয়ে শূন্য, শুধুমাত্র তার প্রিয়তম স্বামীর বিশ্বাসঘাতকতায়। লোকটার নাম যতীন দেবনাথ, অমৃতা দেবনাথের বাবা। বরিশালের একজন সাবেক পলিটিশিয়ান এবং বর্তমানে ব্যবসায়ী। অসীম তালুকদারের থেকেও বিস্তৃত সে ব্যবসা বলা যায়। 2017 সালের দিকে একদিন হঠাৎ জানতে পারলেন বরিশাল ইউনিভার্সিটি পড়ুয়া মেধাবী এক বিধর্মী ছেলের সাথে তার ছোট মেয়ের গভীর প্রণয়। ছেলের বাবা স্বয়ং এসে এক প্রকার হুমকি দিয়ে অপমান করে গিয়েছিল এই দাপুটে ব্যক্তিটাকে। চোখে চোখ রেখে বলেছিল, নিজের মেয়েকে সামলান, আমার ছেলেকে আমি সামলে নেব। আমার জীবিত অবস্থায় আমি এই অনাচার মানব না। অপমানে এক গাল ফেটেছিল যতীনের। রাগের বশীভূত হয়ে অমৃতাকে মারধর করে আটকে রেখেছিল তালাবদ্ধ করে। দিনের পর দিন শাহেদ নামের ছেলেটির জন্য অমৃতার পাগলামি বাড়তে থাকলো। শেষটায় বাধ্য ওকে কানাডায় পাঠিয়ে দেওয়া হয়েছিল বাকি ছেলে মেয়েদের কাছে। তারা সবাই কানাডায় সেটেলড। এরপর কত পরিশ্রম, কত থেরাপি লেগেছে অমৃতার মাথা থেকে শাহেদের ভূত নামানোর জন্য। পারা যাচ্ছিল না। দিনকে দিন মানসিক রোগী হয়ে উঠছিল, একদম সাইকোপ্যাথ। ঘরের দেয়ালে শাহেদের নাম আঁকিবুকি হাত কেটে হাতে লেখা।
আরো কত কি। তারপর যখন একদিন খবর পেল শাহেদ নিজের বাবার কথা মতো বিয়ে করে নিয়েছে, পাগলামি বাদ দিয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিল অমৃতা। শান্ত নদীর মতো যতীন ভেবেছিল তার মেয়ের দুর্দিন কেটেছে, তার মেয়ের জীবনের অমাবস্যা কেটেছে। কানাডায় ভর্তি করিয়ে দিয়েছিল সম্পূর্ণ স্বাধীনতা। বছর 4 পরে গ্রাজুয়েশন শেষে একদিন আবদার করলো দেশে আসবে। যতীনও মেয়ের মন ভোলানো কথায় গলে গিয়ে দেশে আনলেন। অমৃতা বরিশালের ফ্ল্যাটে গিয়ে উঠল। যতীন খুব কাছ থেকে পুরনো হাসি খুশি মেয়েকে দেখে এবার আশ্বস্ত হলেন এই মেয়ের জীবনের অমাবস্যা হয়তো কেটেই গিয়েছে। কিন্তু যতীন তখন খুনাক করেও বুঝতে পারেনি তার এই শান্তশিষ্ট মেয়ে স্বয়ং নিজেই কারো জীবনের ঘোর অমাবস্যা হতে চলেছে। মেয়েকে ধর্মান্তরিত হবার অপরাধে আগেই ত্যাগ করেছিল সে। তবে আজ মেয়ের অসুস্থতার খবর শুনে মন কিঞ্চিত নরম হওয়াতে দেখতে এসে শুনেছে গতকালের তাণ্ডবের কথা। থমথমে মুখে এতক্ষণ বসে থেকে হঠাৎ চোখ তুলে একটু দেখে নিয়েছে শাহেদকে। কক্ষে অদূরে কপালে হাতের মুঠি ঠেকিয়ে ঝিমিয়ে আছে অমৃতা নিজের বিছানায় আধা শোয়া। যতীন ভয়ঙ্কর রাগটা ভেতরে গুটিয়ে রেখে মেয়েকে বলে, শান্তি পেলে? এবার শান্তি পেলে? তোমার নারী জন্ম মহিমাত্ব করে শান্তি পেলে? অমৃতা নিরুত্তর। যতীন বলে যেতে থাকে, জন্মলাভ থেকে পাওয়া বিশ্বাসকে ঠুকরে ধর্মভ্রান্তিক হলে? সে নিয়ে অপেক্ষা নেই আমার। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, কিন্তু এ জীবন এখন তোমার। একজন ঝুলতে থাকা মানুষ তুমি, যার একটা নির্দিষ্ট বিশ্বাস বলতেও নেই, আসে কেবল একটা পরিচয়, একজন নারীর জীবন নষ্টকারী। এই ছেলেকে আমার কিছু বলার নেই, যার বাচ্চা পেটে নিয়ে তুমি বসে আছো। চূড়ান্ত রকমের ব্যক্তিত্বহীন পুরুষ সে, আর তুমিও তাই। অমৃতাকে ছুতেও পারে না এই ঘৃণা মেশানো বাক্যগুলো। সে বরং অদ্ভুত ভঙ্গিতে হাসছে। বুকটা ভয়ঙ্কর পৈশাচিক আনন্দ মিছিলে তোলপাড় হচ্ছে কাল থেকে। কারণ তার শাহেদ শুধুমাত্র এখন, তার আর কারো নয়। যতীন মেয়ের এরকম অস্বাভাবিকতায় চূড়ান্ত রকমের হতাশ গলায় বলে, তোমাকে আমার কাছে সাইকোপ্যাথের মতো লাগছে। তোমার থেকে সুস্থ মাতৃত্ব আশা করছি না আমি, তবুও নিজের যত্ন, আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। আমার সুস্থ থাকার পরামর্শ দিচ্ছ এমন একজনকে, যার জন্য একটা লাইফ হেল্প। যতীন কথাটা সম্পূর্ণ শেষ করার আগে ঘর কাঁপিয়ে বেজে উঠল শাহেদের মুঠোফোন। কপাল থেকে হাতটা সরাতেই দেখা গেল উস্কো খুস্কো চুলের উদাসীন বেখেয়ালি একটা পুরুষ মুখ। নাফিয়ার ভয়ঙ্কর খারাপ প্রিয়তম স্বামীকে ভয়ঙ্কর কুৎসিত লাগছে টানা একদিনের মানসিক টানা পোড়ানে। অমৃতাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ছুটাছুটি করতে করতে মুখটা ধুতেও পারেনি, একটু পানি খেতে পারেনি। এরপর শুধু ছুটাছুটি। কখনো এখানে গিয়ে বাবাকে কল করছে, কখনো ওখানে গিয়ে সাদকে, কখনো শাউকিকে। কেউ তার কল রিসিভ করেনি। নাফিয়াকে কল করা তো সাহসী হয় না। আজ এতক্ষণে ফোনটা বেজে ওঠাতে কেমন পাগল পাগল হলো। হামলে পড়ে ফোনটা তুলে কাঙ্ক্ষিত কোনো নাম্বার না পেয়ে হতাশায় কল কাটতে নিয়েও কাটলো না, নির্লিপ্ত হয়ে রিসিভ করলো। ওপাশ থেকে খান মঞ্জিলের বৃদ্ধা দাদি বলে উঠলেন, হ্যাঁ রে শাহেদ, বলতেছি। কে বলছেন? আরে আমি সীতারা দাদি তোগোর। কি ব্যাপার রে, তোর বউ হসপিটালে? তখন শুনলাম হসপিটালের কোন বিল্ডিংয়ে? আমি তো দেখতে আসছি, খুঁজা পাই না। তোর বাপ ভাই আর সিমিন তো আর কল ধরতেছে না। কুচকানো ভ্রুযুগল শাহেদের শিথিল হলো। মুখ চোখ রক্তশূন্য কম্পিত স্বরে বিড়বিড় করে, নাফিয়া অসুস্থ মানে? ওপাশের হইচই শব্দ সিতারা বেশ তাড়া লাগিয়ে বলে যায়, আরে শাহেদ, সিমিন বলছে তোর বউয়ের বাচ্চা নষ্ট হয়েছে। কাইল রাইতে স্ট্রোক করেছিল, তাই 2 সপ্তাহের বাচ্চা। তখন তো বলল। এই তুই জানিস না শাহেদ? ও শাহেদ। শাহেদের নামটা লাগাতার বলে চলেছেন বৃদ্ধা। ততক্ষণে ফোনটা সশব্দে পড়েছে মার্বেল পাথরের মেঝেতে। স্ক্রিন পেপার চুরমার হবার চিৎচির শব্দ শোনা গেল। মন্দিরা তড়াক করে লাফিয়ে উঠল বিছানা থেকে। এখনো শরীরে অসুখ নেই। বলল, কি হয়েছে শাহেদ? কথা বলতে পারছে না। ও টের পেল হয়তো সাময়িকভাবে বাকশক্তি হারিয়ে ফেলেছে। শুধু বোবাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখ থেকে শব্দ বের করতে। নাফিয়ার ভয়ঙ্কর খারাপ প্রতারক প্রিয়তম স্বামী হঠাৎ বড্ড আদিক্ষেতা শুরু করে দিয়েছে নিজের সন্তান হারানোর খবরটি পেয়ে। ভাগ্যিস নাফিয়া এসব দেখছে না, দেখলে দুঃখ আরো একবার মরে গিয়ে তাচ্ছিল্য করত। অমনি বাচ্চার জন্য খাবি খাচ্ছ? কই, আমার জন্য তো এভাবে খেলে না। উঠে দাঁড়ায়। অমৃতা ছুটে এসে শাহেদকে ধরে। কি হয়েছে শাহিদ, শরীর খারাপ লাগছে? শাহেদ শ্বাস নিতে চায়, পেয়েও যায়। চুল টানে ভীষণ ছটফট করে বলে, বরগুনা যাব আমি। আই হ্যাভ টু গো। হোয়াট শাহেদ, আর ইউ সিরিয়াস?
শাহিদ, তুমি কি চাওনি এমনটা হোক? ও তো নিজে থেকে সরে যাচ্ছে, তবুও কেন? ওয়েট, আত্মহত্যার নাটক করছে? ও মাই গড! তো ওকে তো থেকে যেতেই বলা হচ্ছে, এত ঢং। খেই হারিয়ে শাহেদ হাতের কাছে টেবিলে থেকে সিরামিকের ফুলদানিটা তুলে আছাড় মেরে ভেঙে চেঁচিয়ে উঠে ঘর কাঁপিয়ে দেয়াল কাঁপিয়ে এতক্ষণে ভেতরে জ্বালাটা বেরোতে শুরু করেছে। অমৃতা ভীষণ আঁতকে উঠে পিছিয়ে গিয়ে দাঁড়ায়, গোল চোখে চেয়ে থাকে একদৃষ্টে। শাহেদ পাগলের মতো নিচের ফোন কুচ্ছে, ছিটকে যেটা পড়েছিল সেন্টার টেবিলের নিচে তুলে নিয়ে একটুও দাঁড়ায় না শাহেদ, চেঁচিয়ে বলে, ওখানে আমি আমার বাচ্চা হারিয়েছি। নাফিয়ার স্ট্রোক হয়েছে, সাথে মিসক্যারেজ হয়েছে। ডোন্ট ট্রাই টু কন্ট্রোল মি। ফাতিমা, আমাকে হতাশ করবে না। টেক কেয়ার। তৃষ্ণার উদ্রেক ঘটেছে প্রতিটা শব্দে। অমৃতা শক্ত মুখে চেয়ে আছে। শাহেদ ছুটতে ছুটতে বেরোয়। যতীন দৃষ্টি ঘুরিয়ে কিছুক্ষণ মেয়েকে দেখে বলে, অসম্মান তুমি নিজেই নিজেকে করছো এবং এটা হতে থাকবে। ঠিক এভাবে বরাবর তুমি অপমানিত হতে থাকবে। এই ছেলের কাছে পরবর্তীতে তোমার সন্তানদের কাছে এ জীবন তুমি বেসেছো। ঝিরঝির বৃষ্টির ফোঁটাগুলো ক্রমান্বয়ে বেশ ভারী হতে থাকলো। দিনের বেলাতেও মেঘের ষড়যন্ত্রে আকাশে কালশিটে পড়েছে। কেবিনের লালচে বাতিগুলো জেলে দিয়ে মূর্ছনা জানালার পর্দা সরিয়ে কাচের জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। আজ বরগুনাতে একটা মার্ডার হয়েছে। মর্গের আশেপাশে মানুষের উপচে পড়া ভিড়। সারা রাত না ঘুমিয়ে মূর্ছনা হাই তুলে শরীর ভেঙে আসছে ঘুমে। এই কেবিনে আজ সৌভাগ্যবশত তার শিফট হয়েছে। বেশ খাসা একটা গদি আছে, এখানে আছে একটা কম্বল, ঘুমিয়ে নেওয়া যায়। কিন্তু এসব কাজ সে কখনোই করবে না। সাদা রঙের বিছানা জুড়ে শুয়ে আছে এক অসম্ভব রূপবতী নারী। এত চমৎকার গায়ের রং দেখলে মূর্ছনার হিংসা হয়, তাই পেশেন্টের মুখটা ঠিক করে দেখে না সে। বক্স থেকে কিছু ওষুধ বের করে চেক করে নিতে নিতে হালকা গলায় বলে, অঞ্জলিদি, এই পেশেন্টের বাড়ির লোককে বলুন তো গা থেকে এসব গয়নাগাটি খুলে ফেলতে। এত গাছাড়া হলে হয়, পরে উল্টোপাল্টা হলে আবার আমাদের ওপর দোষ পড়বে। সোনার যা দাম, বাপরে বাপ! ওর জন্যই তো আমার বিয়ে আটকে আছে, নয়তো বিয়ে করে নিয়ে এইসব নার্সিং পড়া ছাড়তাম। বাইরে সিস্টার ডেস্কে বসে আছে অঞ্জলি, জবাব দেয়, আচ্ছা, গয়নার কথা বলতে হবে। তুই দেখ, পেশেন্টের ফাইল দেখ, ওষুধটা কি এখন দেব? মূর্ছনা হঠাৎ বেশ গম্ভীর হয়ে উঠল পেশেন্টের ডিটেলস মনে পড়াতে। আহত চোখে অপরূপ সুন্দর মুখটা দেখতে দেখতে হাতে তুলে নিল রিপোর্টগুলো। নাফিয়া শ্বাস ফেলেছিল, বেশ শব্দ করে পিটপিট করে তাকাচ্ছিল। কাগজগুলো থেকে চোখ সরিয়ে মূর্ছনা নাফিয়ার মাথায় হাত রেখে নরম গলায় বলতে লাগলো, কথা বলতে ইচ্ছে করছে আপু, কাউকে ডেকে দিব? ভয় পাবেন না, সবাই আছে। আমি সিস্টার, ওষুধ খাবো আপনাকে। নাফিয়া চোখের পাতা আরো বেশি প্রশস্ত করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সিলিং দেখে। মাথাটা এখন তুলোর মতো হালকা লাগছে। মস্তক ছিঁড়ে যাওয়া, বুক জ্বলে যাওয়া, শরীর অবশ হওয়ার মতো অনুভূতিটা আর নেই। কাল কি যেন হয়েছিল। বিছানায় শুয়ে যখন ভেবেছিল শাহেদ নামক অমানুষটাকে মুক্তি দিয়েছে, কিন্তু এখন ওকে আদর করবে কে? ও কার বুকে মাথা রাখবে? কার জন্য সাজবে? কার জন্য উজাড় করবে? নিজের কথা ভেবে দিনাতিপাত করবে? কার আসলে সেও নিজেকে নিরাপদ ভাববে? এই জীবনটা ওর পার করে নিয়ে যাবে কে? একটা গোটা জীবন ফাঁকা হয়ে গিয়েছে নাফিয়ার। ও বাঁচবে, কিন্তু কি করে বাঁচবে? তারপর হঠাৎ করে সমস্ত শরীর ঘেমে গিয়ে শিথিল হয়ে এসেছিল। কোনো অদৃশ্য বস্তু ওর নাক কান ধরেছিল চেপে। আচ্ছা, ও মরেনি তাহলে? এ কেমন মস্করা করা হচ্ছে ওর সাথে? মেরে দিত, কিন্তু মৃত্যু খুব ভয়ঙ্কর। ও কি সেটার মুখোমুখি হতে যথেষ্ট ভালো কাজ করেছে এ জীবনে? অস্থির লাগতে শুরু করেছে নাফিয়ার আবার। মূর্ছনাকে খুব মনোযোগ নিয়ে দেখছিল। ওষুধপত্র রেখে নিকটে গিয়ে নাফিয়াকে আগলে ধরে বলে, ভয় পাচ্ছেন আপু? আপনি ঠিক আছেন? স্ট্রোকের মতো হয়েছিল সামান্য, স্ট্রোক হয়নি। আচ্ছা, কথা বলতে চাইলে আসতে বলবেন, ডাকবো বাড়ির লোককে? কাঁপছে তিরতির করে, হাঁপানি রোগীর মতো বলছে, আমি ফাঁকা, বড্ড ফাঁকা। আমাকে একটু দয়া করলো না জানেন? আচ্ছা বলুন, আমি কি খুব কুৎসিত, অযোগ্য? আমি মাইক্রোবায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি। আপনি আমার চামড়া দেখুন, একদম চকচকে টান টান। ও যখন যখন আবদার করেছে আমি ওর সাথে শুয়েছি। ও 1.5 বছর যাবৎ বরিশালে থাকতো একা। আমি সবসময় জিজ্ঞেস করতাম, তুমি কি প্রয়োজন বোধ করছো আমার? আমি কি আসবো সময় দিতে তোমাকে? ও আমাকে ফিরিয়ে দিত, বলতো এখন লাগবে না। আমি কিন্তু আমার কর্তব্য খামতি রাখিনি কোনো। তারপর শোনো, কতদিন জ্বর নিয়েও ওর আবদার মিটিয়েছি। পা কেটেছিল একবার খুব বাজেভাবে, তখনও শুয়েছি না। ও জোর করতো না, কিন্তু ওকে খুশি দেখতে আমার ভালো লাগতো। আচ্ছা, ওকে খুশি রাখতে এত কিছু করলাম, ও খামতিটা পেল কোথায় আমার?
এই মেয়ে, তুমি হয়তো আমাকে চেনো না, একটু ভালো করে দেখে বলো, আমার মুখ, আমার ফিগার দেখে বলো, আমি কি সৌন্দর্য হারিয়ে ফেলেছি? আমাকে কি বয়স্ক লাগছে? হ্যাঁ, একটু মুটিয়ে গিয়েছি, কিন্তু ওই তো বলতো ওর একটু ভরাট শরীর ভালো লাগে, ধরে আরাম পায়। আমার খামতি কোথায় তুমি বলো? ও কেন বৃষ্টিত্ব হয়ে ওই মেয়েটার কাছে ফিরে গেল? জানো তুমি, ওই মেয়েটা কখনো আমার মতো ওর সেবা করতে পারবেই না। ও কেন গেল? আমার খামতি কি? বাইরে যে ধারা বইছে, নাফিয়ার চোখও খুলে পড়ছে একই রূপ বর্ষণে। মূর্ছনা অচেনা মেয়েটাকে ধরে রেখে তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে। ও কথা বলতে পারছে না কোনো, ওর কান দুটো যেন ঝাঁঝিয়ে উঠছে কিছু ভয়ঙ্কর কথা শুনে। এই পেশেন্টের কাহিনীটা ওর কাছে এবার বেশ পুরস্কার। মূর্ছনা টের পায় ওর চোখ দুটো ভিজে উঠেছে। আহ, কি নির্মম, কি নিকৃষ্ট এই পুরুষ। মূর্ছনা কি করবে বুঝতে না পেরে নাফিয়াকে আগে শান্ত করতে চাইল। আপু আগে থামুন, ডাক্তার এসে বকবে আমাকে। শুনুন আপু, একটা ওষুধ আছে। নাফিয়া শরীর এমনিতেও নেতিয়ে এসেছে। কিছুক্ষণ একা একা বক বক করতে করতে এবার মূর্ছনার হাতের দিকে তাকায়। মূর্ছনার 2 হাত কাঁপছিল, বুকটা হঠাৎ ভার হয়েছে ওর। এর মতো সুন্দরী বউ যদি স্বামীর কাছ থেকে প্রতারণার শিকার হয়, তবে মূর্ছনার মতো এলেবেলে দেখতে মেয়েগুলোর কি হবে? আপু শান্ত হন, শুনুন এই ওষুধটা দিচ্ছি, জিহ্বার নিচে ঢুকিয়ে চুষে খাবেন, আর একটা ইনজেকশন দিচ্ছি, ব্যথা না কমলে বলবেন। নাফিয়া কান্না থামিয়ে চোখ বড় বড় করে দম আটকে তাকিয়ে আছে মূর্ছনার হাতের দিকে। এই ওষুধটা ওর চেনা, খুব ভালো করে চেনা। শাহেদের মামাতো ভাইয়ের বইয়ের একবার বাচ্চা নষ্ট হয়েছিল, তখন তাকে খাওয়ানো হয়েছিল। পাতাটার দিকে নাফিয়া নিজের বিমূঢ় দৃষ্টি স্থির রেখে অস্ফুটে বলে, এটা আমাকে খাওয়াচ্ছ কেন? ঘাবড়ে যায় মূর্ছনা। হঠাৎ করে মনে পড়ে কাশফিয়া ম্যাম বারবার বলে গিয়েছেন পেশেন্টের কাছে লুকিয়ে যেতে ব্যাপারটা। কিন্তু কি জবাব দেবে সে? আমতা আমতা করছিল মূর্ছনা। কিন্তু হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটল। নিজের সর্বস্ব খুঁয়ে ফেলার আশঙ্কায় খেয়ে হারিয়ে নাফিয়া হাতের কাছ থেকে পানির গ্লাসটা তুলে দুর্বল হাতে ছুঁড়ে মারে মূর্ছনার দিকে। বুক ফাটিয়ে চিৎকার করে, সত্যিটা বলো, আমি শুধু সত্যিটা শুনতে চাই। মূর্ছনা হাতে ব্যথা পেয়েছে ভয়ও ডেকে উঠেছে অঞ্জলিকে। দিদি, পেশেন্টের বাড়ির লোককে ডাকুন। পাগলামি ওর হাতে চেপে নিজের পেট ছয়। মরা চোখে মূর্ছনার দিকে তাকিয়ে আকুতি করে, বলো, আমি কি হারিয়ে ফেলেছি কিছু, যা আমাকে ভিক্ষা করে নিতে হয়েছিল? মূর্ছনার বড্ড মায়া হলো। ওর জীবনে এত মায়াময় কথা শুনেনি। ঢোক গিলে কান্না আটকে বেশ সহজ ভঙ্গিতে মাথা নাড়াতে হয় ওকে। অস্ফুটে বলে, ইনকমপ্লিট অ্যাবর্শন, ফেটাসের বয়স 2 উইকস আপু। নাফিয়া শুনলো, চুপচাপ শুনলো। হাতটা দিয়ে আরেকটু চাপ দিল পেটে। জাগতিক সব অনুভূতি হারিয়ে ও আসলে অবাক হচ্ছে। এখন কি ও মা? ও এত সম্মানীয় একটা স্থানে বসে আছে এখন, কিন্তু কিছুক্ষণ পর যখন ওর জরায়ু ফাঁকা হতে থাকবে, তখন নাফিয়া কি হয়ে যাবে আবার ওই এক লোকের অতিরিক্ত যৌন চাহিদা নিবারণের জন্য বৈধ একজন নারী কেবল? আচ্ছা, মরে যাওয়া ভ্রূণ পেটে রাখা যায়? কি এক আজব চিন্তা আসছে মাথায়। নাফিয়া এলোমেলো দৃষ্টি ফেলে। ওর কি চেঁচিয়ে কাঁদা উচিত? কতটা জোরে চেঁচিয়ে কাঁদলে ও মরে যাবে, আবার ওর নাক আর কান চেপে ধরবে অদৃশ্য কোনো বস্তু? নাফিয়া চেঁচায়, নিজের পেটে হাত চেপে হাড়গোড় গুড়িয়ে দেওয়া বিধ্বংসী আওয়াজে চেঁচায়। পেটের মৃত বাচ্চাটাকে আদর করে, ও ছুঁয়ে ছুঁয়ে আদর করে। একটা বদ মানুষের অংশ হলেও নাফিয়ার অস্তিত্ব হতো। ও কেন গেল এখানে? আবার কি খামতি ছিল নাফিয়ার? নাফিয়া খুব ভালো মা হতো, এটুকু না দেখেই ও কেন গেল? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।